সবুজ ঘাসে বসে হাসির আড্ডা, পাত পেরে আজ পিকনিক আমাদের। হাতে খাবার, মনে আনন্দ, চারপাশে গ্রামের নরম আদর। কিন্তু এই মাটিই জানে ইতিহাস, নীরবে বহন করে সাহসের গল্প। যেখানে একদিন স্বপ্ন বোনা হতো একটি স্বাধীন ভোরের কল্প। ঘণ্টার ধ্বনিতে শান্ত বিশালাক্ষী, আর পাশেই নীরব আশ্রম দাঁড়ায়। ভক্তি আর বিপ্লব কাঁধে কাঁধ মিলিয়ে এই গ্রাম তাই আলাদা হয়ে যায়। আজ আমরা হেসে ছবি তুলি সেই ইতিহাসের ঠিক মাঝখানে। পিকনিকের মজার ফাঁকে শিখি স্বাধীনতার দাম লেখা থাকে এই মাটির গানে। এভরিওয়ান, আমি শর্মিষ্ঠা। আমার মাপিস ম্যাজিক চ্যানেলে আমাদের অনেক অনেক স্বাগত জানাই। তো আজকে নতুন জায়গায় যাবো পিকনিকে। তো কোথায় যাচ্ছে আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখুন। 8:19 মতো বাজছে। তো আজকে একটা পিকনিক আছে সবাই মিলে। তো আগের বছরের মতো এবছরও পিকনিক আছে। কোথায় যাচ্ছে পিকনিকে, কী খাওয়া দাওয়া হচ্ছে, কীভাবে এনজয় করছি, অবশ্যই আপনাদের সাথে সব শেয়ার করব। আমাদের সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। চলুন, বাস এসে গেছে, আমাদের পিকনিকের বাস রেডি। বাসে মোটামুটি সবাই আমরা উঠে গেছি। এরপরে আমরা পিকনিক উদ্দেশ্যে রওনা দিলাম। তো আজকে আমাদের গন্তব্য হচ্ছে চান্না গ্রাম। বর্ধমান থেকে এর দূরত্ব হচ্ছে 17 কিলোমিটার। নবাবহাট থেকে এগিয়ে আসতে হবে তালিতের উদ্দেশ্যে, মানে 108 শিব মন্দিরের পাশ ধরেই যে রাস্তাটা চলে যাচ্ছে, ওই রাস্তাটা ধরেই আপনাকে তালিত রেল ক্রসিং পেরিয়েই দেপাড়া, হলদি দেপাড়ার থেকে বাঁ দিক ধরে একটু এগিয়ে এসেই আপনার কালী মন্দির পড়বে। এই কালী মন্দিরের পাশ ধরে রাস্তাটাই আমাদের পৌঁছে দেবে চান্না আশ্রম। এই চান্না গ্রাম পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান জেলার একটি ঐতিহ্যবাহী গ্রাম। এটি শুধু গ্রামীণ সংস্কৃতির জন্য না, ভারতের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে যুক্ত থাকার কারণেও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ। আমরা পৌঁছে গেছি যেখানে আমাদের পিকনিক হবে সেখানে, কিন্তু গ্রামে অধিবাসীদের কিছু অনুষ্ঠান থাকার কারণে আমাদের বাসটা একটু দূরে দাঁড়িয়েছে। তো আমাদের যথারীতি সবাইকে নেমে যেতে হবে, বাস এখানেই দাঁড়াবে, বাস ভেতরে যাবে না। তো চলুন, আজকের দিনটা একটু নতুনভাবে আপনাদের সাথে শেয়ার করবো, একটু অন্যরকমভাবে। তার সাথে ইতিহাস থাকবে, মন্দির থাকবে, তাছাড়া বনভোজনের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করি আমাদের সঙ্গে থাকুন। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি অন রাখবেন, যেন পরবর্তী আরও সুন্দর সুন্দর ভিডিওর যেন আপনাদের কাছে তুলে ধরতে পারি, আরও সুন্দরভাবে ফুটিয়ে তুলতে পারি। ভিডিওটি দেখতে থাকুন, শেষ পর্যন্ত দেখার অনুরোধ করব। আচমকা উল্টে গেছে না, অটোটা এলো না, এটার জন্যই হচ্ছে। আর অসমান রাস্তা রে, ওটা পাটা মাথায় আসুন ম্যাডাম, একসাথে নামা এক জায়গায় থাকবে।
ইয়োগা দ্য ওয়ে অফ লাইফ এর তরফ থেকে এই পিকনিকটা অর্গানাইজ করা হয়েছে। পিয়ালিদি আমাদের এই পিকনিকে সবথেকে বড় হোস্ট বলতে পারেন। তো এই দিদি খুব সুন্দর ইয়োগা শেখান। যারা অনলাইনে এবং অফলাইনে ইয়োগা শিখতে চান তারা অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন। ডিসক্রিপশানে সমস্ত ডিটেলস দেওয়া থাকবে, কিভাবে কন্ট্যাক্ট করবেন, কখন কখন ক্লাস হয়। আর আপনারা স্ক্রিনে ফোন নাম্বারও আমি দিয়ে দেবো, অবশ্যই আপনারা পারলে যোগাযোগ করতে পারেন। এবং প্রতি বছর এই ইয়োগা দ্য ওয়ে অফ লাইফের তরফ থেকে পিকনিকের অ্যারেঞ্জমেন্ট করা হয়ে থাকে, যেটা আগের বছরও আমি পিকনিকের ব্লগ শেয়ার করেছি। এই বছরে একটু নতুনত্ব, একটু নতুন জায়গা, একটা নতুন ইতিহাসের সাক্ষী হতে চলেছি। তো ভিডিওটি দেখতে থাকুন। ব্রিটিশ শাসনকালে চান্না গ্রাম ছিল বিপ্লবী ও স্বাধীনতা সংগ্রামীদের গোপন কার্যকলাপের কেন্দ্র। এখানে অবস্থিত চান্না আশ্রম বহু বিপ্লবীর আশ্রয়স্থল ছিল। দেশপ্রেম, স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী কর্মকাণ্ডে গ্রামের সাধারণ মানুষ সক্রিয়ভাবে অংশ নিতেন। চান্না আশ্রম ছিল স্বাধীনতা সংগ্রামের সময় গোপন সভা, পরিকল্পনা ও আশ্রয়ের নিরাপদ স্থান। এখানে অনেক নামী অনামী বিপ্লবীরা এখানে থেকেছেন, আন্দোলনের রূপরেখা তৈরি করেছেন। গ্রামটি আজও তার গ্রামীণ সরলতা, সংস্কৃতি, ঐতিহ্য বজায় রেখেছে। এখানে গরম গরম কচুরি মজা হবে, তুমি খাবে তো? খড়ি নদী পশ্চিমবঙ্গের পূর্ব বর্ধমান অঞ্চলের একটি ছোট ঐতিহাসিক গ্রামীণ নদী। ব্রিটিশ আমলে খড়ি নদী ছিল গ্রামীণ যোগাযোগ ও প্রাকৃতিক আড়াল হিসাবে গুরুত্বপূর্ণ। বিশেষ করে স্বাধীনতা আন্দোলনের সময় যখন ছোট নদী ও খালগুলো বিপ্লবীদের চলাচলে খুব সাহায্য করত। আশ্রমের প্রকৃতি সত্যি খুব শান্ত ও মনোরম, মনোমুগ্ধকর এক শান্ত পরিবেশে এসে মনে এক অন্যরকম জায়গা তৈরি করে নিল। আমরা চলে এসেছি পিকনিক যেখানে হবে। তো যথারীতি নদী নিচ দিয়ে বয়ে চলেছে খড়ি নদী, পিছনে খড়ি নদী দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর। আমাদের খাবার ব্যবস্থা শুরু হয়ে গেছে সকালে টিফিনে। তো কচুরি হবে, কচুরি আলুর দম। তো দেখতেই পাচ্ছেন মটরশুঁটির কচুরি, পুর রেডি হয়েই আছে, আস্তে আস্তে রেডি হবে। তো নদীর ধারে এত গাছগাছালির মাঝে এত সুন্দর একটা প্রাকৃতিক, এত একটা ঐতিহ্যবাহী একটা পরিবেশে একটা অন্যরকমই ফিলিংস। আর এখানকার ওয়েদার এত সুন্দর যে আজকে রবিবার 11 তারিখ জানুয়ারির, তো সেই দিন কীরকম ঠান্ডা চারদিকে, কিন্তু আমাদের এখানে কিছুক্ষণ পর থেকে আমাদের এত গরম লাগতে শুরু করে যে আমরা রীতিমতো সোয়েটার সবাই খুলে দিয়েছিলাম। আর কি সুন্দর হাওয়া, যেটা খুবই মনোমুগ্ধকর। এই গ্রামের, এই আশ্রমের এই পরিবেশ সত্যি মনোমুগ্ধকর। আমি আপনাদের সাজেস্ট করব অবশ্যই আপনারা একবার হলো এই ঐতিহাসিক স্থানটাকে ঘুরে আসুন। নেতাজি থেকে
শুরু করে ভগৎ সিং কিংবা ঋষি অরবিন্দ ঘোষ, সবাই এই চান্না গ্রামে এখানে এই আশ্রমে এসেছিলেন। ব্রিটিশ বিরোধী বিভিন্ন রকম কার্যকলাপ এই আশ্রমে হতো। বিপ্লবী যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায়, যাকে বলা হতো অগ্নিযুগের ব্রহ্মা, তিনি এই সুন্দর আশ্রমটি তৈরি করেছিলেন। বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ উপন্যাস আশ্রমকে কেন্দ্র করে বিপ্লবী আন্দোলন চিত্রায়িত হয়েছিল এই আনন্দমঠে। সেখান থেকে অনুপ্রেরণা নিয়েই যতীন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় গলসিতে চান্না গ্রামে এই আশ্রমটি গড়ে তোলেন। গলসির চান্না গ্রামে 1907 সাল নাগাদ এই আশ্রমটি স্থাপিত হয়েছিল বলে জানা যায়। এই ঘরের ভেতর অনেক বিপ্লবীরাও পর্যন্ত এসেছেন। এখন তাও কিছুটা ব্যবস্থা করে ঠিকঠাক করা হয়েছে। এর ভেতরেই কিন্তু বিভিন্ন বিপ্লবীরা এসে তখনকার রাতের পর রাত জেগে ব্রিটিশ বিরোধী বিভিন্ন রকম গোপন কার্যকলাপ কিন্তু হতো। ভগৎ সিংয়ের বাবা কিষেন সিং, বটুকেশ্বর দত্ত, লালা রাজপথ রায়, নেতাজি সুভাষচন্দ্র বসু, বারীন্দ্রনাথ ঘোষ, অরবিন্দ ঘোষ, দেশবন্ধু চিত্তরঞ্জন, ভূপেন্দ্রনাথ দত্ত, বিপিন বিহারী গাঙ্গুলি, রাসবিহারী বসুর মতো বহু স্বাধীনতা সংগ্রামী এখানে উপস্থিত হতেন এই আশ্রমে। এই নদীর পাড় ধরে আমরা হাঁটছি, এত সুন্দর লাগছে। খড়ি নদী বয়ে চলেছে, কুলকুল আওয়াজে, তার সাথে সাথে পাতার আওয়াজ, হাওয়া দিচ্ছে। এখন 11:14 মতো বাজছে। আমরা পিকনিক স্পটেই আছি, সেখানে আশপাশটা ঘুরে ঘুরে দেখছি। খুব নিরিবিলি শান্ত পরিবেশ এটা। এখানে অনেক সমাধি ক্ষেত্র আছে, সেইখানে অনেকে ধ্যানও পর্যন্ত করছেন। এত সুন্দর পরিবেশ, শান্ত স্নিগ্ধ, শুধু পাতার সরসর আওয়াজ, হাওয়া দিচ্ছে প্রচন্ড। কালকে সোমবার 12ই জানুয়ারি।
হয়েছে খিদে অনেকক্ষণ কটা এখন এসব বাড়িতে খাওয়া দাওয়া হয়ে যায়। এই যে ক্যামেরা সবাই কাজে লেগে পড়েছে, হাতে হাত লাগিয়ে কচুরিতে পুর ভরা চলছে যাতে তাড়াতাড়ি সবারই টিফিন পর্ব সমাপ্ত হয়। বাথরুম যাচ্ছে মিঠু দি, তোমার এই হাতের জন্য তোমার মুখটা দেখা যাচ্ছে না। মিঠু দির মুখ দেখা যাচ্ছে না। এখন আমরা আস্তে আস্তে এগোচ্ছি বিশালাক্ষী মন্দিরের উদ্দেশ্যে। হেঁটে হেঁটে যাব, প্রথমে অনেকটা রাস্তা। তার সাথে সাথে স্থানীয় গ্রামের মানুষের সাথে আমরা কতটা আনন্দ করেছি আপনাদের সাথেও সেটা শেয়ার করব। তাদের এখানে পুজো, স্থানীয় পুজো, অধিবাসীদের পুজো অনুষ্ঠিত হচ্ছে। তো চলুন দেখি। আমাদের পিকনিকে যারা আছেন সবাই মোটামুটি খুবই এনজয় করেছে, দেখতেই পাচ্ছেন ভিডিও। স্থানীয় যে দেবতা আছে যেখানে গিয়ে তারা কিভাবে অনুষ্ঠান করে সেটাই আমাদেরকে দেখাচ্ছিলেন। উনি বলেন যে ওনাদের দেবতা এখানে প্রতিষ্ঠান করেছেন। খুব সুন্দর সাজানো হয়েছে ঠাকুরের বেদি। তো তাদের সাথে আমাদের যারা পিকনিকে গিয়েছিল সবাই মিলে বেশ নাচের ভঙ্গির সাথে সাথে খুব সুন্দর মজা করেছে সবাই মিলে। তো ওদের এই সংস্কৃতিটাকে, ওদের এই অনুষ্ঠানটাকে সবাই মিলে আপন করে নিয়েছিলাম। তাদের এই ঢাকের তালে তালে তাদের সাথে পা মেলানোর একটা আলাদাই অনুভূতি। শোনা যায় আজ থেকে প্রায় 100-200 বছর আগে ডাকাতের অনেক উপদ্রব ছিল এবং একটা কথা নাকি খুবই প্রচলিত ছিল যে যদি যাও চান না ঘরে উঠবে কান্না। এই চান্না গ্রাম হলো সাধক কমলাকান্তের
সাধন ক্ষেত্র। সাধক কমলাকান্ত দেবী বিশালাক্ষীর কাছ থেকে আশীর্বাদ ধন্য হয়েছিলেন, তাই আমরা এখানে মন্দির দর্শনে এসেছি। মন্দির খুবই জাগ্রত। তো চলুন আস্তে আস্তে আমরা এগিয়ে ভেতরে প্রবেশ করি, এবং তার সাথে সাথে এখানকার কিছু ইতিহাস আছে, আমি আস্তে আস্তে আপনাদের সাথে বলবো। তো চলুন ভিডিওটি আপনারা দেখতে থাকুন। সাধক কমলাকান্তের পিতা ছিলেন মহেশ্বর ভট্টাচার্য, মাতা মহামায়া দেবী, ভাইয়ের নাম শ্যামাকান্ত। কালনায় এই কমলাকান্তের জন্ম, এবং অল্প বয়সে তিনি পিতৃহীন হন। পিতার মৃত্যুর পর তিনি চলে আসেন এই চান্না গ্রামে নিজের মাতুলালয়ে, অর্থাৎ মামার বাড়িতে। কমলাকান্ত খুব সুন্দর শ্যামা সঙ্গীত গান গাইতে পারতেন এবং গান লিখতে পারতেন। তার একটা অদ্ভুত ক্ষমতা ছিল সাধক কমলাকান্তের। এই মন্দিরেরও একটা ইতিহাস আছে। স্থানীয় মানুষের কাছ থেকে জানা যায় যে বর্ধমানের রাজা স্বপ্নাদেশ পেয়েছিলেন এই মায়ের থেকে, যে তিনি এখানে অবহেলিতভাবে পড়ে আছেন, এবং স্বপ্নে তিনি যেরকম দেখেছেন সেরকমই রূপ এখানে এসে চান্নাগ্রামে এসে দর্শন পেয়ে মায়ের খুব সুন্দর পুজোর ব্যবস্থা করে দিয়ে গিয়েছিলেন বর্ধমানের রাজা। শোনা যায় রাত্রেবেলা নাকি এই মন্দিরের চত্বরে কেউ প্রবেশ করে না, বা এখানে কোনো রকম আলোর ব্যবস্থা নেই। যতবারই ব্যবস্থা করা হয়েছে কোনো না কোনোভাবে যে জিনিসগুলো নষ্ট হয়ে গেছে। এমনকি শোনা যায় সিসিটিভি থেকে শুরু করে লাইটেরও ছোট বাল্বেরও ব্যবস্থা ছিল, সেটাও নষ্ট হয়ে যায়। সেই জন্য আর সেবায়িকরা আর কোনো রকম এখানে আলোর ব্যবস্থা করেনি। এমনকি এখানে কোনো রকম রাতের পরে সন্ধ্যের পরে গ্রামের মানুষও পর্যন্ত আসেন না। তাই আপনারা যদি দর্শন করতে চান সকাল 10টা থেকে 12টা পর্যন্ত এখানে মায়ের দর্শন করতে পারবেন। আমরা সত্যি মানে অতটা লাকি ছিলাম না যে মায়ের দর্শন করতে পারবো। আমরা যেহেতু প্রায় 1টার দিকে আমরা গিয়েছিলাম, তো আমরা দর্শন করতে পারিনি, বন্ধ হয়ে যায়। এটা একবেলাই খোলা থাকে মন্দির চত্বর, দেখতেই পাচ্ছেন। এবং রাত্রেবেলা কতটা নিস্তব্ধ হয়ে যায় বুঝতেই পাচ্ছেন। এইখানটা আমি চারদিকটা আপনাদের ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবো, তার সাথে সাথে বলবো কিছু কিছু এখানকার ঘটনা, অলৌকিক ঘটনাগুলো। স্থানীয় আদিবাসীরাও এই মন্দিরে পুজো দিতে আসেন। কোনো রকম শুভ অনুষ্ঠান বা কোনো শুভ কাজ, কারোর জন্মদিন বলুন, অন্নপ্রাশন, মুখে ভাত থেকে শুরু করে কোনো বিয়ের আগে এখানে মায়ের কাছে সবাই এসে আগে পুজো দিয়ে যান। তো এতটাই মান্যতা এখানে। এই বিশালাক্ষী মা খুবই জাগ্রত। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ এই মায়ের দর্শন করতে আসেন। এই ঘরে, ডান দিকের ঘরে সাধক কমলাকান্তের মূর্তি আছে। তা আমি ফটো তুলে আপনাদের সাথে দেখালাম। এই ঘাটে এই জলে এখান থেকেই ঠাকুরকে সব জল স্নান ব্যবস্থা করা হয়, এবং এই জলও খুবই অলৌকিক। এবং এই জলে অনেকে শোনা যায় যে একজন নাকি অসুস্থ মানুষ, কুষ্ঠরোগী নাকি অনেক কাল আগে থাকতেন, তিনি প্রতিদিন এই জলে নাকি স্নান করতেন, জল খেতেন, এবং বছরখানেক পরে তিনি যখন ফিরে আসেন, তিনি হঠাৎ কোথায় চলে গিয়েছিলেন, তিনি যখন ফিরে আসলেন তখন এখানকার সেবায়িকদেরকে বলেন যে তাকে চিনতে পারছে কিনা। তো তখন তিনি নিজের পরিচয় দেন যে তিনি সেই কুষ্ঠরোগী যে এখানে শুয়ে থাকতেন। বুঝতে পারছেন মানে কতটা এখানে এতটা মহিমা আছে এই মন্দিরের, এবং এখানে দেবতার। শোনা যায় মাকে নাকি মাগুর মাছও দেয়া হয়। মাগুর মাছ হচ্ছে মায়ের পছন্দের, তাই এখানে মাগুর মাছও দেয়া হয়।
পুরো মন্দিরটা আপনাদের সাথে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। খুব সুন্দর, দেখতেই পাচ্ছেন এত সুন্দর একটা আধ্যাত্মিকতার একটা মেলবন্ধন এখানে তৈরি হয়েছে। তার সাথে সাথে পিছনে মন্দির, আর তার এগুলো প্রত্যেকটা মন্দির দেখতেই পাচ্ছেন। মন্দির খোলা না থাকার জন্য মন্দির দর্শন হলো না, কিন্তু বাইরের পরিবেশটা দেখে বেশ মন খুবই ভালো হয়ে গেল, একটা আলাদাই পরিবেশ। এরপর আস্তে আস্তে আমরা আশ্রমের দিকে এগিয়ে চলেছি। দেখতেই পাচ্ছেন কি সুন্দর হাওয়া দিচ্ছে, পাতা নড়ছে, বেশ অন্যরকম একটা পরিবেশ। না ঠিক আছে, খুব একটা কষ্ট হয়নি। এখন একটু না একটা ব্যাচ বসে গেলে তারপর আমাদের তো চেয়ার টেবিল আছে, অসুবিধা নেই। এসেই দুপুরের খাওয়া অ্যারেঞ্জমেন্ট শুরু হয়ে গেছে, একটা ব্যাচ মোটামুটি বসে গেছে, তো আমার ছেলেও বসে গেছে খাবার খেতে। দেখতেই পাচ্ছেন তার বাবা তাকে আজকে খাইয়ে দিচ্ছে। তো একটা দিন মায়ের ছুটি, মাকে খাওয়াতে হয়নি আর কি, বাবাই খাওয়াচ্ছে। প্রায় 3:30-4টে মতো বাজতে যাচ্ছে। তো খাওয়া দাওয়ার পর সবাই বসে আছি, সব বাচ্চারা খেলাধুলা করছে, দৌড়াদৌড়ি ছুটোছুটি সবে নিয়ে খুব মজাতেই কাটছে তাদের। তো একটা এই জায়গার একটা অন্যরকম মাহাত্ম্য আছে, যেটা না গেলে কেউ ফিল করবে না। তার সাথে সাথে আমার ছেলে তো প্রচণ্ড এনজয় করছে। স্থানীয় একটা বাচ্চাকে দেখেছে গাছে উঠতে, ও করবে কিন্তু ভয়, সাহস করতে পারছে না দাঁড়াতে। দেখতে পাচ্ছেন কতটা তত্তর করে উঠে গেল, আর ও চেষ্টা করছে ওইরকম করে দাঁড়িয়ে আর কি দৌড়ে আর কি উঠবে, কিন্তু মানে ভয় পাচ্ছে। পরে নিচ্ছি, এখন আবার তো পরে নিচ্ছি। চল নদীর ধারে যাই।
কেমন লাগছে এখানে এসে? খুব ভালো লাগছে। নতুন লোকেশন, নতুন লোকেশন, পিকনিকের একটা নতুন আনন্দ, নদীর ধারে বসে। এটা খুব সুন্দর নদী, জঙ্গল, নদী বয়ে যাচ্ছে। আর সামনে আদিবাসীদের উৎসব হচ্ছে। উৎসব হচ্ছে, সেজন্য আওয়াজ পাওয়া যাচ্ছে ঢাক বাজানোর মতো। অন্য রকমের পরিবেশ। পিকনিকের শেষে আমাদের কাছে যেটুকু ছিল, যেটুকু সাধারণ গ্রামবাসী, ছোট ছোট গ্রামের অধিবাসীদের যে বাচ্চা কাচ্চারা আছে তাদেরকে কিছু করে তুলে দেওয়া হলো, তাদের মুখে হাসি ফোটানোর জন্য। বাচ্চা বাচ্চা ছেলেগুলোকে একটু ভালো খাবার দিতে পেরে আমরাও খুশি, খুব আনন্দ করলাম। এরপরে যথারীতি ফেরার পালা। এই সারাদিন এত সুন্দর কাটলো, এবং আসার সময়ও আমরা দেখলাম যে অধিবাসীরা খুব সুন্দর সেজে, সব বয়সী মেয়েরা সেজে এই নাচে জন্য প্রস্তুত হয়েছে। তো আমরাও এই শেষবেলার এই স্মৃতিটুকুটাকে তুলে রাখার জন্য দাঁড়িয়ে পড়লাম, একটু দেখতে তাদের এই নৃত্য। দেখতেই পাচ্ছেন, এই অনুভূতিটা একটা অন্য ধরনের, যে তাদের এই অনুষ্ঠানের সাথে আমরা সাক্ষী হতে পারলাম, যেটা সারা জীবন মনে থাকবে, মনে এক আলাদাই জায়গা করে নেবে। এই জায়গায়, এই সময় নতুন একটি স্মৃতি যুক্ত হলো। বাড়ি ফিরতে মন চাইছে না, কিন্তু আবার একটা নতুন অভিজ্ঞতা, নতুন স্মৃতির জন্য আবার চলেছি বাড়ির উদ্দেশ্যে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। বেল আইকনটি অন রাখবেন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। সবাই মিলে খুব মজা করলাম, খুব আনন্দে কাটলো সারাটা দিন।
এবং এরপরে বাড়ি ফেরার পালা। আবার দেখা হবে। আজ আমাদের যোগা সেন্টার যোগা দা ওয়ে অফ লাইফের পিকনিক ছিল 2026 11 জানুয়ারি হলদি দেমারা চান্না গ্রাম। আমরা আজকে প্রায় 46 জন মিলে সবাই মিলে সবাইকে একটু দেখি দাও। সবাই মিলে আজকে আমরা পিকনিক করতে গেছিলাম। সবাই হাই বলো। এবার আমরা বাড়ির পথে যাত্রা করছি। খুব আনন্দ করেছি। সবাই আনন্দ করেছে তো? আসছে বছর আসছে বছর আবার হবে, আবার হবে, আসছে বছর আবার হবে। চলো। খুবই ভালো কাটলো, পিকনিক, খাওয়া দাওয়া, ঘোরাঘুরি সব কিছু দেখতেই পেলেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন, বেল আইকনটি অন রাখবেন যেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান আপনার সঙ্গে সঙ্গে। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার